নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে তোলপাড় পশ্চিমা বিশ্বে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সাথে নতুন দ্বন্দ্বের সূচনা তুরস্কের। প্রশংসা মুসলিম বিশ্বে। চীনা নেভিতে যুক্ত হল তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান। সমুদ্রে যুক্তরাষ্ট্রকে নতুন চ্যালেঞ্জ চীনা নেভির। মিয়ানমারের বিদ্রোহীদের সাথে বিশ্বাসঘাতকতা চীনের। জান্তা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মিয়ানমারকে তুলে দিয়েছে চীনের হাতে। আরাকান ঘিরে নতুন সম্ভাবনা ও ঝুঁকি বাংলাদেশের জন্য। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ ৩৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার তুরস্কের চিফ প্রসিকিউটর অফিস এই পরোয়ানা জারির কথা ঘোষণা করে। ইস্তানবুল কোর্ট অফ পিস তুরস্কের ফৌজদারি অপরাধের বিধান অনুসারে এই পরোয়ানা জারি করে। পরোয়ানায় বলা হয়েছে, ইসরায়েল গাজায় জাতিগত নিধনের অংশ হিসেবে পদ্ধতিগতভাবে গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ, নির্বিচার ধ্বংস সহ জঘন্য সব অপরাধ পরিচালনা করেছে অত্যন্ত ঠান্ডা মাথায়। এই পরোয়ানা জারির মাধ্যমে ইসরায়েলের সাথে তুরস্কের তিক্ততার নতুন এক অধ্যায় শুরু হলো। কেবল ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের সমর্থনকারী পশ্চিমা বিভিন্ন দেশের সাথেও কূটনীতির ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি নিল তুরস্ক। তুরস্ক ন্যাটোর সদস্য। পরোয়ানা জারি করা অন্য ইসরায়েলি উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, নিরাপত্তা মন্ত্রী বেন গাভির, সেনাপ্রধান জেনারেল ইয়াল জামির এবং নেভি কমান্ডার ডেভিড সারসালামা। পরোয়ানা জারির পর তুরস্কের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসিন লামলি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েল বর্তমানে গোটা মানবতার জন্য হুমকি। গত 2 বছরে তারা গাজা ছাড়াও লেবানন, ইরান, ইরাক, মিশর, ইয়েমেন, তিউনিসিয়া, কাতার, মাল্টা, সিরিয়ায় ব্যাপক ভিত্তিক ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। ইয়াসিন সামলা বলেন, গোটা বিশ্ব দেখেছে কিভাবে ইসরায়েল বছরের পর বছর ধরে ঠান্ডা মাথায় গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে, কিভাবে নারী ও শিশুদের ঠান্ডা মাথায় গুলি করে, ঘরে আগুন দিয়ে পুড়িয়ে এবং উদ্বাস্তু শিবিরে বোমা হামলা চালিয়ে মেরেছে। গাম্বিয়ার দায়েরকৃত মামলায় বর্তমানে জাতিসংঘ আদালতে বিচার চলছে নেতানিয়াহুর। সে বিচারে গাম্বিয়ার সাথে তুরস্কও একটি বাদী পক্ষ। এদিকে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিতে চাচ্ছে বলে বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাটডাউনের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে বাতিল বা বিলম্ব হয়েছে ৫,০০০ ফ্লাইট। ৪০টি দেশের বিভিন্ন বিমান সংস্থার নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র থেকে। জনবল সংকটের কারণে শুক্রবার অচল অবস্থা নেমে আসে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, শিকাগো সহ আরও বিভিন্ন বিমানবন্দরে। বিনা বেতনে কাজ করতে রাজি না হওয়ায় ব্যাপক জনবল সংকট দেখা দিয়েছে বিমানবন্দরগুলোতে। গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে চলছে শাটডাউন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এভিয়েশন ক্ষেত্রে জনবল ছাঁটাই এবং ফ্লাইট পরিচালনা কমিয়ে আনার সর্বশেষ নির্দেশনা জারির পরপরই শুক্রবার নেমে আসে এই বিপর্যয়। এভিয়েশন কর্মীদের বলা হয়েছে অন্যত্র চাকরি খোঁজার জন্য। অর্থের অভাবে যুক্তরাষ্ট্র তার সরকারি ও ফেডারেল অনেক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারছে না বর্তমানে। লাখ লাখ কর্মকর্তা কর্মচারীদের বলা হয়েছে লম্বা ছুটি নিতে অথবা চাকরি ছাড়তে। এছাড়া অর্থের অভাবে বন্ধ রাখা হয়েছে অনেক রাষ্ট্রীয় কল্যাণমূলক প্রকল্প। চীনা নেভিতে যুক্ত হল তাদের তৃতীয় এবং নিজস্ব তৈরি বিমানবাহী রণতরী ফুজিয়ান। ফুজিয়ানের সার্ভিসে যুক্ত হওয়া উপলক্ষে শুক্রবার হাইনান প্রদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রণতরীর সংখ্যার দিক দিয়ে বর্তমানে চীনা নেভি বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী, আর চীনা নেভির বর্তমানে সবচেয়ে শক্তিশালী রণতরী হল ফুজিয়ান। শুক্রবার ফুজিয়ানের কমিশন লাভ চীনা নেভির জন্য একটি বড় মাত্রার মাইল ফলক। দক্ষিণ চীন সাগর সহ সমুদ্রে চীনের আধিপত্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রণতরী। যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হল ফুজিয়ান। যুক্তরাষ্ট্রের ন্যায় বিশ্বব্যাপী সমুদ্রে চীন এখন তাদের প্রভাব ও উপস্থিতি বজায় রাখতে পারবে ভারসাম্য এ নৌঘাঁটি তথা বিমানবাহী রণতরী ফুজিয়ানের মাধ্যমে। ফুজিয়ান বিমানবাহী রণতরীর সাহায্যে বিশ্বের অনেক দূরবর্তী অঞ্চলে চীন মোতায়েন রাখতে সক্ষম হবে তাদের শক্তিশালী অনেক যুদ্ধবিমান। নৌশক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চীনের ব্যবধান অনেকাংশে কমিয়ে আনতে সহায়তা করবে চীনা এই রণতরী। ফুজিয়ান কেবল বিশ্বব্যাপী সমুদ্রে আধিপত্য বিস্তার নয়, বরং বিশ্বে চীনা সামরিক ও অর্থনৈতিক উত্থানের আরেক নতুন বার্তা। চীনের প্রাথমিক লক্ষ্য এই রণতরীর সাহায্যে দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর এবং ইয়েলো সাগরে যুক্তরাষ্ট্রের মোকাবেলায় তাদের আধিপত্য প্রতিষ্ঠা করা।
এই তিনটি সাগর চীনা সমুদ্র প্রতিরক্ষার ক্ষেত্রে ফার্স্ট আইল্যান্ড চেইন নামে পরিচিত, যা জাপান, তাইওয়ান ও ফিলিপাইন ঘিরে প্রবাহিত। এছাড়া চীনের লক্ষ্য প্রশান্ত মহাসাগরের সেকেন্ড আইল্যান্ড চেইনেও প্রভাব বিস্তার করা, যেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ। গুয়াম দ্বীপে রয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমান ও নৌঘাঁটি। ফুজিয়ান হল প্রথম বিমানবাহী রণতরী, যা ডিজাইন থেকে শুরু করে সবকিছুই চীনের এককভাবে তৈরি। ফুজিয়ান ছাড়া চীনের কাছে আরও দুটি বিমানবাহী রণতরী রয়েছে, লিওয়ান ও শানডং নামে। তবে এই দুটি রণতরী সোভিয়েত মডেলে তৈরি। ফুজিয়ান রণতরীতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম। এ ধরনের লঞ্চ সিস্টেম যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের একটিমাত্র বিমানবাহী রণতরীতে। এর নাম জেরাল্ড ফোর্ড। এটি যুক্তরাষ্ট্রের সর্বশেষ এবং বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম এর সাহায্যে বিমানবাহী রণতরী থেকে বিমান উড্ডয়নে রণতরী ও বিমানের ওপর অনেক চাপ পড়ে। এই সিস্টেমের সাহায্যে অনেক ভারী বিমান যেমন পূর্ণ জ্বালানি লোড নিয়ে উড্ডয়ন করতে সক্ষম হবে। এছাড়া চীন এই সিস্টেমের সাহায্যে বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করতে পারবে আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল প্লেন KC-600। এছাড়া চীন তাদের 5th জেনারেশন ফাইটার জেটও এই সিস্টেমের সাহায্যে উড্ডয়ন করতে পারবে। যুক্তরাষ্ট্রের জেরাল্ড ফোর্ড ও চীনের ফুজিয়ান ছাড়া বর্তমানে অন্য কোনো বিমানবাহী রণতরীতে নেই ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চিং সিস্টেম। যুক্তরাষ্ট্রের সমর বিশ্লেষক রবার্ট ফার্লের মতে, যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী এখন চীনের ফুজিয়ান। চীন 2015 সালে নির্মাণ শুরু করে ফুজিয়ানের। এর পূর্ণ লোড ক্ষমতা 85,000 টন, দৈর্ঘ্য 1036 ফিট, বিমান ধারণ ক্ষমতা 50টি। তবে এটি পারমাণবিক শক্তি চালিত নয়। এর নির্মাণ খরচ কমপক্ষে $6 বিলিয়ন। আকস্মিক নাটকীয় মোড় নিয়েছে মিয়ানমারের গৃহযুদ্ধ পরিস্থিতি। বিদ্রোহীদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে চীন বর্তমানে পূর্ণ সমর্থন দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকারকে। এর কারণ, ক্ষমতায় টিকে থাকতে চীনা সমর্থন লাভের জন্য জান্তা সরকার চীনের কাছে পূর্ণ আত্মসমর্পণ করেছে এবং মিয়ানমারকে এক প্রকার তুলে দিয়েছে চীনের হাতে। চীনের চাপে বিদ্রোহী বাহিনী একের পর এক বাধ্য হচ্ছে দখলকৃত এলাকা জান্তা সরকারের হাতে তুলে দিতে। ফলে বর্তমানে অসহায় হয়ে পড়েছে জান্তা বিরোধী সব বিদ্রোহী বাহিনী। মিয়ানমার জান্তা সরকার চীনকে সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছে মিয়ানমারের চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প বাস্তবায়নে। এর আওতায় চীন ইউনান প্রদেশ থেকে আরাকান পর্যন্ত সরাসরি নির্মাণ করবে রেললাইন। আরাকানের কিয়াউকপিউতে চীন নির্মাণ করবে গভীর সমুদ্র বন্দর। ফলে মিয়ানমারের মাধ্যমে সরাসরি বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের সুযোগ পাবে চীন। চীন আকস্মিক জান্তা সরকারের পক্ষ নেওয়ায় বর্তমানে দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশের প্রতিবেশী আরাকান রাজ্যের বিদ্রোহী আরাকান আর্মি। এতে বাংলাদেশের জন্য সম্ভাবনা ও বিপদ দুই রয়েছে, কারণ মিয়ানমার আর্মির মতো আরাকান আর্মিও বর্তমানে কুখ্যাত আর বিরূপ হয়ে উঠছে বাংলাদেশ এবং রোহিঙ্গাদের প্রতি। তবে মিয়ানমারের জান্তা সরকারের প্রতি চীনের আকস্মিক সমর্থনজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সামনে বড় ধরনের সম্ভাবনা নাকি বিপদ অপেক্ষা করছে তা নির্ভর করছে বাংলাদেশ সরকারের কূটনৈতিক দক্ষতার উপর। থাইল্যান্ড থেকে পরিচালিত ইরাগতি অনলাইনের বিশ্লেষণে বলা হয়েছে, 2024 সালে চীন যদি জান্তা সরকারের পক্ষে হস্তক্ষেপ না করত, তাহলে এতদিন জান্তা সরকারের পতন ঘটত বিদ্রোহীদের হাতে। 2023 সালের অক্টোবর মাসে আলোচিত 3টে বিদ্রোহী বাহিনী মিলে অপারেশন 1027 শুরুর পর একের পর এক গুরুত্বপূর্ণ সব শহরের পতন ঘটতে থাকে। হাজার হাজার জান্তা সেনা আত্মসমর্পণ করতে থাকে। শান রাজ্যের রাজধানী লাশিও দখলের পর আত্মসমর্পণ করে জান্তা সরকারের 6 ব্রিগেডিয়ার জেনারেল। জান্তা সরকারের বিভিন্ন ঘাঁটি দখলের পর বিপুল আধুনিক অস্ত্র লাভ করতে থাকে বিদ্রোহী বাহিনী। গোটা মিয়ানমারের 60% বেশি এলাকার নিয়ন্ত্রণ চলে যায় বিদ্রোহী বাহিনীর হাতে। এই অবস্থায় পতনের দ্বারপ্রান্তে পৌঁছে যায় মিয়ানমার সেনা বা জান্তা সরকার। 3টে বিদ্রোহী বাহিনীর একত্র অভিযানের মাত্র 1 বছরের মাথায় যখন জান্তা সরকার গদি হারানোর পথে, তখন চীন এবং রাশিয়া এগিয়ে আসে জান্তা সরকারকে রক্ষায়। মিয়ানমারের জান্তা সরকারের উৎখাতের লক্ষ্যে 2021 সালে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা NLD। তাদের সাথে যোগ দেয় মিয়ানমারের সীমান্তবর্তী সব সশস্ত্র বিদ্রোহী বাহিনী, যারা গত 60 থেকে 70 বছর ধরে স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল। 2023 সালে রাখাইনের আরাকান আর্মি, শান রাজ্যের তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং সাবেক বার্মার মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, এই 3টি বিদ্রোহী বাহিনী মিলে গঠন করে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। এরপর তারা একসাথে ঝাঁপিয়ে পড়ে জান্তা সরকারের বিরুদ্ধে।
বিদ্রোহীদের ওপর থেকে এভাবে আকস্মিক সমর্থন প্রত্যাহার করে কুখ্যাত জান্তা সরকারের প্রতি সর্বাত্মক সহায়তা নিয়ে এগিয়ে আসার ঘটনাকে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গ্রুপ চীনকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছে। বিদ্রোহী বাহিনী যখন তাদের বিজয় অভিযানে সফলতার তুঙ্গে, তখন তাদের থেকে সমর্থন প্রত্যাহার করে নিল চীন। চীনের চাপের কারণে ইতোমধ্যে বিদ্রোহীরা জান্তার হাতে ফিরিয়ে দিয়েছে শান রাজ্যের রাজধানী লাসিও সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর। বিজয় অভিযান থেমে গেছে মান্দালয়, সিতয়ের সহ আরও বিভিন্ন অঞ্চলে। বিভিন্ন বিদ্রোহী বাহিনী চীনের চাপে বাধ্য হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর করতে। বাংলাদেশের প্রতিবেশী আরাকান আর্মির উত্থান ঘটায় বাংলাদেশ ও মিয়ানমার সম্পর্কে এক জটিল পরিস্থিতি তৈরি হয়। আরাকান আর্মি বাংলাদেশের সহায়তা চাইলেও ভারতের প্রতি নতজানু আওয়ামী লীগ সরকার আরাকান আর্মির বিরুদ্ধে গিয়ে কুখ্যাত মিয়ানমার জান্তা সরকারের পক্ষে অবস্থান নেয়। এমনকি মাফিয়া সরকার শেখ হাসিনা কিছু রোহিঙ্গাদের বাধ্য করে মিয়ানমার জান্তা সরকারের পক্ষে যুদ্ধ করার জন্য। অপরদিকে মিয়ানমার জান্তা সরকারও সেখানে থাকা রোহিঙ্গাদের বাধ্য করে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এ অবস্থায় আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর গণহত্যা শুরু করে মিয়ানমার আর্মির ন্যায়। ফলে গত 2 বছরে প্রায় 2 লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে আরাকান আর্মি তীব্র রোহিঙ্গা বিরোধী এবং বাংলাদেশ বিরোধী অবস্থানে চলে গেছে। তবে তাদের সহ অন্যান্য বিদ্রোহী বাহিনীর উপর থেকে চীনা সরকার সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় বিপদে পড়েছে আরাকান আর্মি সহ সব বিদ্রোহী বাহিনী। একই সাথে আরাকানে উত্থান ঘটেছে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের সশস্ত্র বাহিনী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। এই অবস্থা বাংলাদেশের জন্য নতুন করে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে আরাকান ঘিরে। বিশ্লেষকদের মতে, যেহেতু রোহিঙ্গাদের আরাকানে ফেরত যাওয়ার কোনো সহজ উপায় নেই, তাই বাংলাদেশ সরকারের উচিত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যোদ্ধা হিসেবে আরাকানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা, যাতে তারা যুদ্ধ করে নিজেরা নিজেদের এলাকা উদ্ধার করতে পারে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।